Sheikh Mujib ki? Sheikh Mujib was a major player to implement the Indian design over Bangladesh. রাইট জি কিভাবে তুমি দেশে হাউ ইট ইজ পসিবল? এটা তো এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল, যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির বন্ধু, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। এগুলি সঠিক বয়ান নয়। জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কেউ অস্বীকার করতে পারে? তা আমার কথা হচ্ছে তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিখে আসো, তারপরে মানব অধিকার শিখে আসো। এগুলি কি নতুন করে শেখার কিছু আছে? আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই। একটা সময় ছিল যখন শেখ মুজিব ও তার পরিবারের সাথে মেজর ডালিমের খুবই ভালো সম্পর্ক ছিল। মুজিবের স্নেহের পাশাপাশি তার সন্তানেরাও মেজর ডালিমকে খুব সম্মান করত। শেখ কামাল তো মেজর ডালিমকে বস বলে ডাকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিহাস তৈরি করলো সাংবাদিক ইলিয়াস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই ভেবেছিলাম মেজর ডালিম হয়তো বেঁচে নাই, মেজর ডালিমকে হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু না। বর্তমান সময়ের সবথেকে সাহসী কণ্ঠ, সাহসী সংবাদকর্মী যাকে বলা হয় সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই 50 বছর পর অবশেষে প্রকাশ্যে আনলেন মেজর ডালিমকে তার লাইভ টক শোতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 50 বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছে মেজর ডালিম, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম সাংবাদিক ইলিয়াসের সেই লাইভ টক শোতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস মেজর ডালিমের সেই লাইভ টক শোটি আপনারা সকলেই দেখেছেন। মেজর ডালিম সেই লাইভ টক শোতে শেখ মুজিবকে জাতির পিতা বলায় রীতিমতো একটু দুঃখ প্রকাশ করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দুঃখ প্রকাশ করে মেজর ডালিম বলে, একটা মুসলিম দেশে কখনো কোনো ব্যক্তি কারোর জাতির পিতা হতে পারে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আদম সন্তান। মেজর ডালিম বলে, আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন মানুষ হিসাবে কাউকে জাতির পিতা, জাতির ছিতা, জাতির মাতা এইসব মানি না। শেখ মুজিবকে খুন নয় ক্রসফায়ার করা হয়েছে, সে ছিল ভারতের দালাল। শেখ মুজিব দেশে একটা ফ্যাসিবাদী কায়েম করার চেষ্টা করেছিল। দেশের মানুষের উপরে স্বাধীনতার পর নানাভাবে অত্যাচার নির্যাতন শুরু করেছিল। তাদের যা ইচ্ছা তাই করছিল, মনমানি করছিল, যেটা ইচ্ছা হচ্ছিল, যেটা মনে চাচ্ছিল সেটাই করছিল, কাউকে পরোয়া করছিল না শেখ মুজিব কিংবা শেখ পরিবার। শেখ মুজিব এবং শেখ পরিবারের সদস্যরা রীতিমতো এদেশের মানুষকে তাদের গোলাম ভেবেছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারা রাজা আর বাকি সব প্রজা, তাদের কথাই সকলেই উঠবস করতে হবে, তারা যা বলবে তাই মুখ বুজে সহ্য করতে হবে। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই আমরা বাধ্য হয়েছি শেখ মুজিবকে এই দুনিয়া থেকে বিদায় জানাতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মেজর ডালিম সাংবাদিক ইলিয়াসের লাইভ টক শোতে কী বলল শেখ মুজিবকে নিয়ে আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। শেখ মুজিব কি? শেখ মুজিব was a major player to implement the Indian design over Bangladesh. রাইট জি কিভাবে তুমি দেশে মানে জাতীয়তাবাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য ভিত্তিতে, নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে? হাউ ইট ইজ পসিবল? এটা তো এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল, যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে কেউ মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির বন্ধু, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। এগুলি সঠিক বয়ান নয়। স্যার, আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন, মানে বীর উত্তম ছিলেন একজন। এই প্রশ্নটা আমি শেষ করিনি। আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত, যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই, যেখান থেকে আমরা মানবাধিকারের সবক নেই, যেখান থেকে আমরা শিখি হোয়াট ইজ ব্যক্তি স্বাধীনতা, বলার স্বাধীনতা, এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই সেই সমস্ত দেশে কি জাতির পিতা, জাতির ফিতা, জাতির বাতা এই সমস্ত আছে? বলো কোন দেশ আছে? ইউএসএতে কয়েকজনকে তারা মানে ইউএসএর ফাউন্ডার মনে করেন। ফাউন্ডিং ফাদারও কেউ বলে না।
দেখো নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ফ্রেন্ড অফ মাইন, উনি তো কোনদিন একসেপ্ট করে নাই যে তো তাকে বলা হোক জাতির পিতা। কেনিয়াটা, জম্মু কেনিয়াটা, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। প্যাট্রিক লুমুম্বা অফ জাম্বিয়া, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। স্যার জাতির পিতা যদি বলা হয়, যেমন ভারতে এই কালচার আছে, কিন্তু ভারত যদি ভারতের কালচারকে মানবো কেন? না, যদি মানা হয় সেই ক্ষেত্রে স্যার মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের জাতির পিতা হবে, কারণ সে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 2 রাষ্ট্র গঠন করে দিয়ে গেছে। আর মোহাম্মদ আলী জিন্নাহ কোনোদিনই যদি হয়, যদি তারা করতেই চায়, তো তাহলে সে হবে। কারণ আমার দাদারা সব ছিলেন আলিগড়, তারাই প্রতিষ্ঠা করতে মুসলিম লীগ নওয়াজ সাহেবের নেতৃত্বে। I come from a political family. My father was a GS of Dhaka University. ঠিক আছে? Now he became the leader of the youth and student front of Muslim League. ওনারাই বিলেত থেকে নিয়ে আসছিল জিন্নাহকে টু প্রোভাইড লিডারশিপ। তাদের এক পয়েন্ট এজেন্ডা, মুসলমানদের যেন স্বাধীন দেশ চাই, নো আদার। এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কারমাইকেল কলেজের একটা ছাত্র, যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বাবা, বুঝলে? অতএব আমার মনে হয়, আমি জিন্নাহকে যতটুকু জানি, তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন। জি স্যার। স্যার আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলো মানুষ অনেক এই 50 বছর অপেক্ষা করছিল। আমরা দ্রুত কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা স্যার মানে ইয়েস নো স্যার, মানে 2 এতে মানে আমার দর্শকরা আর তোমার দর্শকরা, আপনার দর্শক স্যার, তোমার দর্শক, আমি আমার দর্শক বলবো না, তোমার দর্শক। আই এম প্রিভিলেজ, তুমি আমাকে আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তারা আমাকে দেখছেন। আমি বলবো যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা, জাতির ভগ্নী, জাতির জামাই, এই সমস্ত কিছু বিশ্বাস করি। আমরাও করি না স্যার, বাংলাদেশের মানুষ কেউই করে না এটা। যাদের বোধগম্য থাকা উচিত, জাতির পিতা যদি বলতে হয়, তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কেউ অস্বীকার করতে পারে? তা আমার কথা হচ্ছে, তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিখাছো, তারপরে মানব অধিকার শিখাছো, এগুলি কি নতুন করে শেখার কিছু আছে? আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই? তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থে কি এগুলি নেই? তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না? ওইখানে কেন জাতির মাথা থাকে না? আমাদের এখানে কেন থাকতে হবে? ইন্ডিয়াতে কে জাতির পিতা? হুই ইজ জাতির পিতা ওই ইন্ডিয়া? বলো তুমি আমাকে। দেয়ার ইজ নো জাতির পিতা। হুই জাতির পিতা? কোন সভ্য দেশে জাতির পিতা বলে কোনো জিনিস নাই। এটা হলো আমার শেষ কথা। এটা তো স্যার মুজিববাদ প্রতিষ্ঠিত করতে হবে। যাক স্যার, আমি এক কথা, একটা গ্রুপের একটা সেগমেন্ট অফ দ্য পপুলেশনের চিন্তা ভাবনা। না স্যার, সেগমেন্ট অফ এটা আলাদা একটা রিলিজিয়ন। আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, ওদের ধর্মের এই প্রফেট হচ্ছে গিয়ে শেখ মুজিব। এটা শুধু মানুষ না, ওরা আরেক জিনিস। এটাকে আপনি ঠিক করতে পারবেন। ওরা তো মানুষ না হলে অমানুষ হোক বা অন্য গ্রহ থেকে ওরাদের আগমন হোক, আমি বলবো তাদের মেন্টর যে ভারত, যেখানে এখন ওনারা গিয়ে আরামে এসে থাকতেছেন বাংলাদেশ থেকে পলায়া, কোনোদিন শুনি না কোনো প্রাইম মিনিস্টার পলায় যায়। আচ্ছা নিবে, ওনারা পলায় গেছেন। এখন ওই দেশটাতে কোন জাতির পিতা আছে কি বলো? নাই। তো আমরা কেন জাতির পিতা নেবো? কেন নেব? কি যুক্তিটা কি? বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা আগ পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল? এখানে ভাসানীর নাম দিতে হবে না? ফজলুল হকের নাম নিতে হবে না? ফখরুদ্দিন নাম নিতে হবে না? বলো তুমি আমি পরিষ্কার ভাবে। কেন? তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে? একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার? না, আমি সেটা মনে করি না। মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য। He never wanted that Bangladesh should be independent. আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে, কিচ্ছা বলে। আসল কিচ্ছা তো আগরতলা, মানে স্বাধীনতার কথা
সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল। তিনি ছিলেন ফ্লাইট কমান্ডার ওয়াজেন হোসেন, পাকিস্তান নেভির চৌকস অফিসার। স্যার অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চায়, সেখানে যাই। আমি কথা হচ্ছে যে শোনো, যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে, সেই মধ্যে দিতে হবে, নাহলে এটা মনে হচ্ছে না। আমি আপনার কাছ থেকে আমি ধারণা করছিলাম যে আপনি হয়তো শেখ মুজিব সম্পর্কে অনেক বাজেভাবে কথা বলবেন, কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন, সেই মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই। যাই হোক, তো আমরাও স্যার এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না। আরেকটা কথা শুনতে, এই কথাটা যখন তুমি বললেই, তাহলে আমার বইতে পরিষ্কার লেখা আছে মুজিব পরিবারের সাথে আমার কি সম্পর্ক ছিল, ঠিক আছে, ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে। আমরা কিন্তু তার সাথে বিক্রি করি নাই। আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন নিপীড়ন আইনের মাধ্যমে, ওই যে বিচার করলেন গাজী গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে, আমরা মেনে নিলাম। উনি নিজে রাখলেন আমাকে, নূরকে। একটা সময় ছিল যখন শেখ মুজিব ও তার পরিবারের সাথে মেজর ডালিমের খুবই ভালো সম্পর্ক ছিল। মুজিবের স্নেহের পাশাপাশি তার সন্তানেরাও মেজর ডালিমকে খুব সম্মান করত। শেখ কামাল তো মেজর ডালিমকে বস বলে ডাকত, এমনকি তার স্ত্রী নিম্মিকেও খুব সম্মান করত। বিপরীতে মেজর ডালিম ও তার পরিবারও মুজিব ও তার পরিবারকে খুবই শ্রদ্ধা করত। এতে বোঝা যায় ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে মুজিব পরিবারের সাথে মেজর ডালিম ও তার পরিবারের কি ধরনের ঘনিষ্ঠতা ছিল। অনেকে প্রশ্ন তুলেন, এমন ঘনিষ্ঠতার পরও মেজর ডালিম কেন বেইমানি করেছেন, কেন সপরিবারে মুজিব হত্যাকাণ্ডে জড়িত থেকেছেন? এর পেছনের কারণ হিসেবে ডালিম তার একটি বইয়ে 3টি কারণ বিশেষভাবে উল্লেখ করেছেন। সেগুলো কি কি, আজকের আলোচনায় থাকছে তারই বিস্তারিত। ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে খুবই ঘনিষ্ঠতার পরও মুজিবের সাথে কোনো আপোষ করেননি মেজর ডালিম। এ বিষয়ে তিনি বলেছেন, কোনো সম্পর্কই নীতি আদর্শের ঊর্ধ্বে নয়, তাই আমিও পারিনি আপোষ করতে। তবে ব্যক্তি মুজিব নয়, গণবিরোধী পুতুল সরকার প্রধান, গণতন্ত্রের হত্যাকারী, বাকশালী স্বৈর শাসনের প্রবর্তক শেখ মুজিবুর রহমানের সাথে। এই বাক্যে মূলত মেজর ডালিম 3টি মুজিবের সাথে আপোষ না করার 3টি কারণ উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হলো, মুজিব গণবিরোধী পুতুল সরকার প্রধান, গণতন্ত্রের হত্যাকারী, বাকশালী স্বৈর শাসক হলেন, এসব তকমার সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে কি? হ্যাঁ, রয়েছে। মেজর ডালিম তার একটি বইয়ে অন্তত তাই বলেছেন, শুধু নিজের মন গড়া কোনো তথ্য দেননি, পাশাপাশি অনেক প্রমাণ ও সাক্ষীও তুলে ধরেছেন। প্রথম যে বিষয়টি মেজর ডালিম বলেছেন, মুজিব ছিলেন গণবিরোধী পুতুল সরকার প্রধান। এর কারণ ছিল স্বাধীনতার পর মুজিবের অনুপস্থিতিতে যখন তাজউদ্দিন সরকার গঠিত হয়েছিল, তখন থেকে মুজিবের কিছু অনুসারী এর বিরোধিতা করতে থাকে এবং সর্বশেষ নানান কূটচাল করে ভারতের সহযোগিতায় মুজিব দেশে ফেরা মাত্রই তাকে সরকারে বসানো হয়। বিপরীতে তাজউদ্দিন সাহেবকে কোণঠাসা করে রাখা হয়। এই ডিসিশনের পেছনে জনগণ দূরে থাক, বর্ষিয়ান নেতাদেরও কোনো সায় ছিল না। আর সেজন্যই মেজর ডালিম মুজিবকে গণবিরোধী সরকার বলেন। মুজিবের বিরুদ্ধে মেজর ডালিম দ্বিতীয় যে অভিযোগ এনেছেন তা হল গণতন্ত্রের হত্যাকারী। এ বিষয়ে জানা যায়, 1972 সালের 10 এপ্রিল প্রথম জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। পরিতাপের বিষয়, ওই সংসদের সব সাংসদরাই ছিলেন পাকিস্তানের সংবিধান এবং জেনারেল ইয়াহিয়া খানের LFO এর আওতায় নির্বাচিত। মজলুম নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগের সংবিধান গঠনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছিল 1970 সালের LFO এর অধীনে সংগঠিত নির্বাচনের মাধ্যমে। জেনারেল ইয়াহিয়া খানের LFO মোতাবেক নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা। আওয়ামী লীগ দল হিসাবে 6 দফার ভিত্তিতে জনগণের কাছ থেকে ভোট গ্রহণ করেছিল। 6 দফার দাবি ছিল পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে প্রদেশ ভিত্তিক পূর্ণ স্বায়ত্তশাসন কায়েম করা। অতএব স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের কোনো বৈধ অধিকার তাদের নেই। মাওলানা ভাসানী সর্বদলীয় জাতীয় কনভেনশন গঠন করে শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, জাতীয় কনভেনশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি থাকবে না, তাতে বিভিন্ন সংগঠন যাদের সদস্যরা জাতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করতে হবে। এ ধরনের জাতীয় কনভেনশনের দ্বারা প্রণীত সংবিধান পরে গণভোটের মাধ্যমে গৃহীত হবে। আওয়ামী লীগ সরকার ভাসানীর ওই প্রতিবাদে কর্ণপাত না করে 12 অক্টোবরে সংসদ অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড কামাল হোসেন প্রণীত সংবিধান গৃহীত হয়। যদিও সংবিধানে সরাসরিভাবে মুজিববাদের উল্লেখ ছিল না, তবুও মুজিববাদের মূলনীতির ওপর তথা ভারতীয় সংবিধানের নীতিমালার ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র, যার নেতৃত্বে ছিলেন শেখ মুজিব। সেজন্য মূলত মুজিবকে মেজর ডালিম গণতন্ত্রের হত্যাকারী বলেছেন।
সরকার ঘোষণা করল দেশে সমাজতন্ত্র প্রবর্তন করা হবে, কিন্তু সংবিধানের 42 নম্বর ধারার মাধ্যমে ব্যক্তি মালিকানা বজায় রাখা হলো। 35, 37, 39 নম্বর ধারার মাধ্যমে অতি চতুরতার সাথে মানুষের মানবিক অধিকারসমূহ কেড়ে নেওয়া হলো। আওয়ামী লীগ বিরোধী শক্তিকে অতি নির্দয়ভাবে উৎপাটন করার জন্য সংবিধানে 63 ধারা সংযোজিত করে জননিরাপত্তার নামে আইয়ুব শাহীর বর্বরচিত আচরণের মতোই মুজিবের নেতৃত্বে বিনা বিচারে আটক এবং মিল কারখানায়, অফিস আদালতে ধর্মঘট নিষিদ্ধ করার বিধানও সংবিধানে রাখা হয়। মেজর ডালিম মুজিবের বিরুদ্ধে তৃতীয় যে অভিযোগ এনেছেন তা হল বাকশালী এক নায়কতন্ত্র কায়েম। শেখ মুজিব তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য গণতন্ত্রকে হত্যার পর জাতির ওপর বাকশালী এক নায়কত্ব চাপিয়ে দেয়। বাকশাল মানে বাংলাদেশে কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এদের নিয়েই একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বীজ নিহিত ছিল 1972 সালের 7 মার্চ রক্ষী বাহিনী আদেশ জারি করার মধ্যে। জাতীয় রক্ষী বাহিনীকে বিনা ওয়ারেন্টে ধরপাকড় এবং তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছিল ওই আদেশের মাধ্যমে। দেশের সার্বিক পরিস্থিতির দ্রুত অবনতির মুখে 24 ডিসেম্বর 1973 সালে প্রেসিডেন্ট জাস্টিস আবু সাইদ চৌধুরীকে বিদায় নিতে হয়। 14 জানুয়ারি 1974 সংসদ অধিবেশন বসে। আব্দুল মালেক উকিলকে স্পিকার হিসেবে মনোনয়ন দেওয়া হয়। 24 জানুয়ারি 1974 হ্যাঁ ভোটের মাধ্যমে জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করা হয়। এসব তথ্য মেজর ডালিম নিজে তার বইয়ে তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, 13 জানুয়ারি 1975 সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একই দিন বিশেষ ক্ষমতা অর্ডিন্যান্স জারি করা হয় এবং সংবিধানের কতিপয় ধারা স্থগিত ঘোষণা করা হয়। সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। 6 জানুয়ারি 75 এক ঘোষণায় বলা হয় যে সরকারি কর্মচারীরা সমবায় সমিতি ছাড়া অন্য কোনো সংগঠনের সদস্য হতে পারবে না। এছাড়া 48 ঘন্টার মধ্যে দেয়ালে সব পোস্টার মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। এরপর 20 জানুয়ারি বসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংঘটিত সেই কলঙ্কিত অধিবেশন। জানা যায় 25 জানুয়ারি সংসদে কোন রকমের বিতর্ক ছাড়া গণতন্ত্রকে পুরোপুরি সমাহিত করে পাশ করানো হয় চতুর্থ সংশোধনী। মাত্র একবেলার সেই অধিবেশনে স্পিকার ছিলেন জনাব আব্দুল মালেক উকিল। চতুর্থ সংশোধনীতে বলা হয় যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সংসদ সদস্য না হলে ভোট দিতে পারবেন না। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সংসদ সদস্য হবেন তেমন কোনো বাধ্যবাধকতা নেই। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন, তবে রাষ্ট্রপতি তা কার্যকর করলেন কি করলেন না সে সংক্রান্ত ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। ওই অধিবেশনে জরুরি ক্ষমতা বিল কোনো আলোচনা ছাড়াই আইনে পরিণত হয়ে যায়। 25 জানুয়ারি দুপুর 1:15 এক সংক্ষিপ্ত অধিবেশনে জারিকৃত চতুর্থ সংশোধনীতে বলা হয়, এই আইন প্রণয়নের পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবেন। এই আইন প্রবর্তনের ফলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন এমনইভাবে যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীনে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বলা হয়, রাষ্ট্রপতি তার বিবেচনায় সংসদ সদস্যদের মধ্য থেকে কিংবা সংসদ সদস্য হওয়ার যোগ্য এরূপ ব্যক্তিদের মধ্য হতে একজন প্রধানমন্ত্রী ও আবশ্যক মনে করলে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং কার্যাবলীতে অংশ নিতে পারবেন, তবে তিনি যদি সংসদ সদস্য না হন তাহলে ভোটদান করতে পারবেন না। রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করবেন অথবা তার নির্দেশে উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করতে পারবেন। মন্ত্রীগণ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। সংশোধিত সংবিধানে রাষ্ট্রপতিকে দেশে শুধু একটি মাত্র রাজনৈতিক দল গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা জাতীয় দল নামে অভিহিত হবে। সংশোধনীতে কার্যকারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হতে পরোয়ানা জারি করা যাবে না। জাতীয় দলের ঘোষণায় বলা হয়, কোন ব্যক্তি জাতীয় দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল গঠন কিংবা ভিন্ন ধারার কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন না। ওই সংশোধনীর পক্ষে 294 জন সাংসদ ভোট দেন। সংসদের 2 ঘন্টা 5 মিনিট স্থায়ী ওই অধিবেশনে স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। বিলের বিরোধিতা করে 3 জন বিরোধী ও 1 জন স্বতন্ত্র সদস্য ওয়াক আউট করেন। এরা হলেন জাসদের আব্দুল্লাহ সরকার, আব্দুল সাত্তার, মঈনুদ্দিন আহমেদ ও স্বতন্ত্র সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা। আতাউর রহমান খান আগে সংসদ অধিবেশন থেকে বেরিয়ে আসেন। বিলটি উত্থাপন করা হলে আওয়ামী লীগের দলীয় চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন মৌলিক অধিকার স্থগিত রাখার প্রেক্ষিতে কোন প্রস্তাব উত্থাপনের সুযোগ না দেবার আহ্বান জানান। এই পর্যায়ে বাংলাদেশ জাতীয় লীগের জনাব আতাউর রহমান খান বৈধতার প্রশ্ন উত্থাপন করে আলোচনার সুযোগ দানের জন্য স্পিকার জনাব মালেক উকিলকে অনুরোধ করেন, কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। পরে কণ্ঠভোটে চিফ হুইপের প্রস্তাব গৃহীত হয়। তারপর আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংসদে জরুরি ক্ষমতা বিল 1975 পেশ করেন। চিফ হুইপ এক্ষেত্রেও মৌলিক অধিকার স্থগিতকরণ বিধি প্রয়োগ না করার আবেদন জানালে বিষয়টি কণ্ঠভোটে পাশ হয়।
24 ফেব্রুয়ারি 75 রাষ্ট্রপতি শেখ মুজিব এক আদেশ বলে দেশে একটিমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠন করেন এবং নিজেকে দলীয় চেয়ারম্যান ঘোষণা করেন। ঘোষণার 3 নম্বর আদেশে বলা হয়, রাষ্ট্রপতি অন্য কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অবলুপ্ত আওয়ামী লীগের দলীয় সকল সদস্য, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সবাই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের মানে বাকশালী সদস্য বলে গণ্য হবেন। এই আদেশ অমান্য করে বাকশালে যোগদান না করার সিদ্ধান্ত গ্রহণ করে বঙ্গবীর জনাব ওসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেন তাদের সাংসদ পদে ইস্তফা দেন। তারা যখন বিরোধিতা করে পদত্যাগ করেন তখন সুযোগ সন্ধানীদের অনেকেই বাকশালে যোগদান করার জন্য লাইন দিয়েছিল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ ও মুজাফফর ন্যাপ শেখ মুজিবের এক দলীয় শাসন ব্যবস্থা প্রণয়নকে অভিনন্দন জানান। তথাকথিত জাতীয় দল গঠিত হওয়ার ফলে দেশের সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটে। আওয়ামী লীগ, মুজাফফর ন্যাপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টি সামগ্রিকভাবে বাকশালে যোগদান করেন। বাকশাল গঠন করার আগে শেখ মুজিব কোনো পদ্ধতি অনুসরণ করেননি। সংসদীয় দলের মিটিংয়ে অনেকে বাকশাল গঠনের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। দ্বিতীয় দিনের অধিবেশনে জনাব নুরে আলম সিদ্দিকী 55 মিনিট বক্তৃতা করেন। তার জানাময়ী বক্তৃতায় শেখ মুজিব প্রমাদ গুনেছিলেন। তার কারণ, এই বক্তৃতাকে সংসদ সদস্যদের বৃহৎ অংশ ঘন ঘন করতালির মাধ্যমে সমর্থন জানান। এই বক্তৃতার পর অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। পরদিন জনাব মিজানুর রহমান চৌধুরী এবং জনাব শামসুল হকও বক্তৃতা করার অনুমতি চান, কিন্তু তাদের সে অনুমতি না দিয়ে জনাব শেখ মুজিব গম্ভীর স্বরে সবাইকে বলেন, আর বক্তৃতা নয়, তোমরা আমারে চাও কিনা সে কথাই শুনতে চাই। সবাই তার এ ধরনের বক্তব্যে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কথা ছিল সব সদস্যকেই এ প্রস্তাবের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তিনি আবার বললেন, বলো আমারে চাও কিনা। এরপর তার বিরোধিতা করার সাহস আর কারো হল না। কিন্তু বঙ্গবীর জেনারেল ওসমানী এরপরও তার বক্তৃতা নির্ভয়ে বলেন, আমরা ইয়াহিয়া খানকে সরিয়ে মুজিব খানকে চাই না। পরে বাকশালের কারণে গোটা দেশ ও এ জাতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা কারো অজানা নয়। মূলত এসব কারণেই ব্যক্তি ও পারিবারিক দিক থেকে মুজিবের সাথে ঘনিষ্ঠতার পরও তার বিপক্ষে দাঁড়ান মেজর ডালিম। তিনি জানান, সেনা পরিষদের নেতাদের সাথে অনেক আওয়ামী লীগ নেতা ও কর্মী নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। শীর্ষস্থানীয় অনেক নেতাই মুজিবের শাসন পদ্ধতিতে হতাশ এবং বিমর্ষ হয়ে পড়েছিলেন। শাসন কার্যে ব্যর্থতা এবং গণবিচ্ছিন্নতার জন্য তারা যুব নেতাদেরকে দায়ী করতেন। কিন্তু ওই সমস্ত যুব নেতাদের দাপটের মুখে মনোভাব প্রকাশ করার সুযোগ কিংবা সাহস কোনোটা তাদের ছিল না। এসব কারণে হয়তো সপরিবার হত্যার পরও মুজিবের জন্য কাউকে কাঁদতে শোনা যায়নি। উল্টো শহরে নাকি মিষ্টি বিতরণ হয়েছিল। তো দর্শক, সব মিলে মুজিবের প্রতি মেজর ডালিমের ক্ষোভকে কি আপনি স্বাভাবিকভাবেই দেখছেন নাকি বেইমানি হিসেবে? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর একটা ইতিহাস বর্ণনায় দীর্ঘ সময় পরে এটা অনেকের পক্ষে যেতে পারে, অনেকের বিপক্ষে যেতে পারে। মেজর ডালিমের এই সামগ্রিক ব্যাখ্যাতে অনেক স্টেটমেন্টে অনেক সুবিধা পাচ্ছে, অনেকে অসুবিধা পাচ্ছে। কিন্তু মানে ঘটনাগুলো এইরকম ভাবে ঘটে যায় যে সেটা ঘটেই যায়। আসলে আমি 2018 সালে কিছু যদি ইতিহাস বর্ণনা করি এখন থেকে 10 বছর পরে, তাহলে এমন কিছু ঘটনা আছে যেটা আমাদের অনেকের বিরুদ্ধে চলে যাবে। মানে অথচ তারা মানে আমাদের আন্দোলনের অংশ ছিল। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানে আমি যদি ইতিহাস বর্ণনা করি 10 বছর পরে, তাহলে এখন যারা অনেক মানে ব্রাইট তাদের বিরুদ্ধে অনেক স্টেটমেন্ট দিতে হবে। ঠিক একইভাবে মেজর ডালিমের স্টেটমেন্টও মানে ওই রকম। আর একটা গণ অভ্যুত্থান বা একটা বিপ্লব, আমি 15ই আগস্টের ঘটনাকে একটা বিপ্লবই বলতে চাই। একটা বিপ্লবের অনেকগুলো সাইড থাকে এবং এই সাইডে এক একটা দিক থেকে দেখলে এক এক রকম মনে হয়, ঠিক আছে? এবং যিনি বর্ণনা করছে তার দিক থেকে একটা জিনিস অবজারভেশন আসছে, কিন্তু এটাকে অন্য দিক থেকে দেখলে এটা অন্যরকম। যেমন মেজর আপনার হলো ডালিম যে ব্যাখ্যাটা আনছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম এনেছেন বা ওনার বিপ্লবটাকে উনি একটা অ্যাড্রেস করেছেন একভাবে। আবার এইটাকে অন্যভাবে অ্যাড্রেস করলে যে অশান্ত সেনাবাহিনীকে মানে শাসনের মধ্যে নিয়ে আসা, নিয়ন্ত্রণে সুশৃঙ্খলে নিয়ে আসা, সেটা কিন্তু আরেকটা ব্যাখ্যা আছে। তো এই আর কি। কিন্তু আমার এই ভিডিওটার কারণ হলো আজকে এই ভিডিওর পরে ইলিয়াস ভাইয়ের জীবন মানে একবারে হুমকিতে এবং মেজর ডালিমের জীবন হুমকিতে। আমি একটা প্রমাণ দিচ্ছি, দেখেন এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকেরা তারা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে যে কোনো সময়। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকদিন আগে থেকে জানতাম মেজর ডালিম মারা গিয়েছেন বা এরকম, এবং ওনার ফ্যামিলির বরাতেই এইটা হয়তোবা এইটাও এরকম হতে পারে যে তাকে সেফ রাখার জন্য এই ধরনের একটা কথা বলে দেওয়া হয়েছে। কিন্তু দেখেন একটা জীবিত মানুষকে মানে ঘোষণা দেওয়া হলো সে মারা গেছে, তার মানসিক অবস্থা কি সে কাউকে বলতে পারছে না সে বেঁচে আছে। আজকে সেই মানুষটা সবার সামনে আসছে। এইটা ইউটিউবের ইতিহাসে এক অনন্য ভিডিও। এতগুলো মানুষ একসঙ্গে, ওই যে মিস্টার কি যেন কেন আছে না, ওরা ভিডিও বানায়, ওদের ভিডিওগুলো অনেক মানুষ দেখে, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। আজকে একসাথে এত মানুষ লাইভে আছে, এটা একটা ভয়ঙ্কর বিষয়। অর্থাৎ পুরো জাতির অ্যাটেনশন ছিল এই জায়গায়। তো এখানে ওনার যে ব্যাখ্যা, দীর্ঘদিন পরে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, অনেকের কিছুটা আপনার হলো অনেকের
বিষয়ে সাংঘর্ষিক হতে পারে, কিন্তু এগুলোকে ভুলবেন না। মানে সবকিছুরই পজিটিভ আছে, নেগেটিভ দিক আছে। যেটাকে নেগেটিভ মনে হচ্ছে, এটা ওই যে বললাম না যে ওই সময় সেনাবাহিনীকে সহ সারা দেশকে শৃঙ্খলায় নিয়ে আসা। দেখেন 1975-এর ঘটনার পরে 1976, 77, 78 এই যে সময়টা পরিব্যাপ্তি, কোনো কিন্তু সুশৃঙ্খল ছিল না। মানে একে অপরকে মারছে বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, শৃঙ্খলা নাই। ঠিক আছে, তো সেই জায়গায় শৃঙ্খলাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এছাড়া আরো অনেক বিষয় গুলো স্টেটমেন্টগুলো রয়েছে যেগুলো আপনার হলো সত্য, এগুলো এইরকমই। মানে ইতিহাস আসলে আপনার হলো মানতে হবে যেটা ঘটে গেছে। আমি একটা উদাহরণ দেই। 2018 কোঠা আন্দোলনে আপনার হঠাৎ করে, এটা সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন যে একটা জায়গা, ডাকসুর পাশে, হ্যাঁ, ওইখানে আমাদেরকে ডাকা হলো। ডেকে বললো যে শেখ হাসিনা প্রস্তাব দিয়েছে ছাত্রলীগের একটা পদ কোটা আন্দোলনকারীদেরকে দেবে। ঠিক আছে, সেই সময় মানে নিয়েই ফেলবে মানে বড় নেতা কয়েকজন। আমরা সবাই মিলে বিদ্রোহ করলাম যে এটা করলে আমরা তাদের সঙ্গে থাকবো না। এরকম ভাবে আতঙ্কিত হয়ে তারা তখন আর এটা পদটা নেয় না। ঠিক আছে, এই যে পদটা নিতে চাইলো, এটাই একটা 18-র ইতিহাসের একটা কালো অধ্যায়। ঠিক আছে, এরকম আরো অনেক বিষয় রয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের সময় কিছু মানুষ আত্মসমর্পণ করতে চেয়েছে, গণ অভ্যুত্থান হয়ে গেছে, সবাই মিলে আমরা করেছি, কিন্তু 10 বছর পরে এটা ব্যাখ্যা করবো তখন এটা আবার আমি যখন ব্যাখ্যা করতেছি যে আত্মসমর্পণ করছে, তাদের ব্যাখ্যাটা অন্যরকম, যে তাদের কাটকে রেখে এরকম মারপিট করে স্টেটমেন্ট দিয়েছে। আবার অনেকে মারপিটের পরেও স্টেটমেন্ট দেয়নি। তো যে স্টেটমেন্ট দেয়নি তার বলিষ্ঠতা আর যে স্টেটমেন্ট দিয়েছে সরকারের পক্ষে তার বলিষ্ঠতা এক না। ইতিহাস এইরকমই, ব্যাখ্যাগুলো এরকম। তো যাই হোক, এখন আমি জানি না মেজর ডালিম সাহেবকে কিভাবে এই দেশ নিরাপত্তা দেবে, দেশে নিয়ে আসবে, দেশে আনলে আরো অনিরাপদ, যেখানে আছে সেখানে কিভাবে নিরাপদে থাকবেন, এগুলো অনেকগুলো বিষয় রয়েছে। আমি জানি না, আল্লাহ ওনাকে রক্ষা করুক। শুধু বলি, ওনাদের যে কাজ সেটা হলো বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার পরে এটাকে গণতান্ত্রিক উপায়ে ফিরে আসার জন্য একটা বড় কার্যক্রম ছিল। এবং ওনার যে কাজ, সেই কাজটা বাকশাল থেকে এদেশের মানুষকে মুক্তি দিয়েছে। ওনার যে কাজ, আমাদের যে মুক্তিযুদ্ধের একটা মূল নীতি ছিল, যে কারণে মুক্তিযুদ্ধটা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের কোর কনসেপ্ট গুলোকে শেখ মুজিব হত্যা করেছিলেন, সেটা কিন্তু ওনার যে কাজ ছিল ওই সময় দুর্নীতি, দুর্ভিক্ষ, এগুলোর বিরুদ্ধে একটা কার্যক্রম ছিল। এই সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছিলেন, তাই তো মিষ্টি বিতরণ হয়েছিল। ঠিক আছে, তো আমরা কিন্তু দেখলাম যে শেখ পরিবারের সদস্যরা কিরকম ফ্যাসিস্ট এবং স্বৈরাচার, এটাও কিন্তু একটা শিক্ষা হলো। মানে যে তাদের আচরণটা কিরকম, তাদের যে একটা অ্যাটিচিউড যে তারা এই দেশকে শাসন করবে স্বৈরতান্ত্রিক উপায়ে, এই যে শেখ মুজিব থেকে তার পরিবারের সদস্যদের একটা অ্যাটিচিউড, এইটাই যে এই পরিবারের সদস্যরা কখনো রাজা হলে আবার এরকম হবে, এটা স্বাভাবিক বিষয়। অনেকে বলে যে আগেই ভালো ছিল, এই ধরনের কথা বলে, মানে বলতে পারেন আপনারা, কিন্তু এই ফ্যামিলি, এই ব্লাড, এইটা এইরকমই হবে সব সময়। এরা ক্ষমতা পাইলেই এরকম হবে যে মানে ওইটাই যে তাদেরই শাসন করার অধিকার, এরকম একটা অ্যাটিটিউড। অথচ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নাই। অধিকারটা আসলো কিভাবে? একটা ন্যারেটিভ দাঁড় করাইছে, গণমাধ্যমগুলো সব বন্ধ করে দিয়ে নিজস্ব গণমাধ্যম বানায় এগুলো তারা ন্যারেটিভ করছে, তাদেরই অধিকার। অথচ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা বেশি একটা সুবিধাজনক ছিল না। তাদের ফ্যামিলি পাকিস্তানের বাহিনীর কাছ থেকে আপনার ভাতা নিচ্ছে, এটা তো লজ্জাজনক, অবশ্যই লজ্জাজনক একটা বিষয়। সারা দেশ সার্ভাইভ করছে, তারা ওই সার্ভাইভ থেকে বেরিয়ে ওইখানে ভাতা নিচ্ছে, তাই না? সারা দেশ সার্ভাইভ করেছে না, তারা কিন্তু ওই সার্ভাইভটা করেনি, তারা ভাতাটাই নিয়েছে। তাদের জীবনটাকে কিন্তু হুমকির মুখে ফেলা হয়নি, খুব নিরাপদে এখান থেকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে, এখানে পরিবারকেও গার্ড দিয়ে রাখা হয়েছে। এটা অন্যরকম একটা বিষয়। অর্থাৎ মুক্তিযুদ্ধের ভিকটিম ফ্যামিলি শেখ মুজিব না, নিরাপদেই ছিল। তো এই আর কি সামগ্রিক বিষয়। আল্লাহ ইলিয়াস ভাইকে নিরাপদে রাখুক। বলতেছে ইলিয়াস ভাইয়ের পরিবার বাড়িতে গিয়ে হামলা করবে, এই করবে, এগুলো বলতেছে, মেজর ডালিমকে খুঁজে বের করবে, এমন কিছু বলতেছে। আমাদের সবার উচিত তাদেরকে বেঁচে রাখা। অনেকের বিরুদ্ধে গেছে স্টেটমেন্ট, ইতিহাস এইরকমই, মানে সবকিছু মনের মতো হবে না, ঠিক আছে? কিন্তু তার মানে যে তারা কালপ্রিট, বিষয়টা এরকম না। উনি বিভিন্ন স্টেটমেন্ট অনেকের বিরুদ্ধে গেছে, ওই লোকগুলো কালপ্রিট, এটাও এরকম না। ওই সময় ওই প্রেক্ষাপটে কোনো একটা বিষয়ে তাদের একটা অবজারভেশন ছিল, সেই কারণে ওই ধরনের ঘটনা ডেভেলপ হয়েছিল। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অপিনিয়নটা কি, আপনারা কি বলবেন, আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মেজর ডালিমকে কেন্দ্র করে যেটা হচ্ছে যে আলোচনা হচ্ছে সম্প্রতি, মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনা হোক, এটার সঙ্গে আপনারা কতটা একমত? আপনারাও কি চান মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনা হোক? আমরা অবশ্যই চাই সকলেই মেজর ডালিমকে দেশে ফিরিয়ে এনে তাকে যথাযথ
সম্মান মর্যাদা দেওয়া হোক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জাতির এই বীর সন্তানকে দেশে ফিরিয়ে আনা হোক যত দ্রুত সম্ভব। আপনারা কি বলছেন, আপনারা কি বলতে চাচ্ছেন, অবশ্যই সেটা কমেন্ট করবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত, অপিনিয়নটি জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মেজর ডালিমের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু অজানা তথ্য জানতে পারলেন। আপনারা এখন আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন জানাবেন, কি বলতে চান। সাংবাদিক ইলিয়াসকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই অন্তরের অন্তরস্থল থেকে। যে মানুষটির কথা শোনার জন্য অধীর আগ্রহে 50 বছর দেশের মানুষ অপেক্ষা করেছিল। কি ঘটেছিল আসলে 15ই আগস্টে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 75-এর 15ই আগস্ট কেনই বা শেখ মুজিবকে মারা হয়েছিল, এই বিষয়টি জানার অনেক ইচ্ছা ছিল সকলের। সকলেই অধীর আগ্রহে তাই অপেক্ষা করে ছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াসের লাইভ টক শোটি তার প্রমাণ। সাংবাদিক ইলিয়াস যখন তার লাইভ টক শোটি প্রচার করে, একসঙ্গে প্রায় 9.5 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল। এ থেকে বোঝা যায় মেজর ডালিমের মুখ থেকে সত্য ঘটনা জানার জন্য কিভাবে মানুষ আগ্রহী ছিল। আপনারা জানতে পারলেন, আপনারা কি বলবেন? মেজর ডালিম যে বলেছে কাউকে জাতির পিতা মানে না, কোনো দেশে কোনো মানুষ জাতির পিতা থাকতে পারে না।